কালকে শুনছি মোহাম্মদ সেলিম সাহেব বলছে হোয়াটসঅ্যাপে অনেক কিছু আছে, ওই রকম বলে লাভ নেই, যা আছে প্রকাশ করুক, যা আছে প্রকাশ করুক। মোহাম্মদ সেলিম সাহেবরা যদি কিছু থেকে থাকে সাপ ব্যাং থাকলে প্রকাশ করুক। ওই রকম পাবলিককে আর বোকা বানানো যাবে না। এখন পাবলিক অনেকটা সচেতন, এই হাতে সোশ্যাল মিডিয়া হাতে এসে গিয়েছে, কিন্তু আমরাও অপেক্ষায় আছি কবে হোয়াটসঅ্যাপটা প্রকাশ করবে। তারপরে আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে যাদবপুর সিটটা যখন আইএসএফ চেয়েছিল, যাদবপুরের ভৌগোলিক অবস্থান তুলে আলিমুদ্দিনের বড় নেতারা, সিনিয়র নেতারা আমাদের নেতাদের সাথে যে আচরণ করেছে, বিশ্বজিৎদা কোথায় আসো, এই বিশ্বজিৎদাও গিয়েছিল, যে আচরণ করেছে আমরাও প্রেস কনফারেন্স করে বলবো, আমরা রেডি আছি। কি শুধু ওইটা নয়, যখন আমরা বসিরহাট সিটটা চেয়েছিলাম আমাদের বলা হয়েছিল বসিরহাট দেওয়া যাবে না। আমরা জিজ্ঞাসা করেছিলাম কেন দেওয়া যাবে না, বলছে ওটা সিপিআই এর সিট। আমরা বলেছিলাম সিপিআইকে বুঝিয়ে অন্য জায়গায় সিট দেন, সব থেকে শক্তিশালী সিট আমাদের বসিরহাট, এটা আমাদেরকে দিন। কিন্তু অনড় ছিল, জোট করলো না। কিন্তু এখন কি দেখছি, বসিরহাটে সিপিআই লড়াই করছে না, সিপিআইএম বসিরহাটে লড়াই করছে। ও আইএসএফকে দিতে গেলে তখন জ্বালা লাগে, সিপিআই তখন নাকি ছাড়বে না, জোট ভেঙে যাবে। ওরা সর্বভারতীয় স্তরে আমাদের সাথে জোট আছে, আমাদের পরিবর্তে সিপিআইএম নিয়ে নিল। এটা বুঝতে হবে আপনাদের। ওরা জানে ভালো করে বসিরহাট সিটটা যদি জোটে লড়াই করত, অন্তত 3 থেকে 4 লাখ ভোটের লিড নিয়ে আইএসএফ পার্লামেন্টে যেত। এখনো বলছি বসিরহাট আমরা হেভি অংশের লিড নিয়ে যাব। আর যাদবপুর চেয়েছিলাম, যাদবপুরে আমাদেরকে বলেছিল ভাঙড়কে একটা লোকসভাতে 7টা বিধানসভা, শুধু ভাঙড়কে দেখলেই হবে। আমি বলেছিলাম ভাঙড় যেদিকে লিড দেয় সেই জিতে, 1 নম্বর কথা। আর দ্বিতীয় কথা, বারাইপুর পূর্ব পশ্চিম, সোনারপুর উত্তর দক্ষিণ থেকে শুরু করে টালিগঞ্জেও আইএসএফের খামচিহ্নের কত ভালোবাসার মানুষ আছে, হয়তো আপনারা জানেন না। সময়ে দেখিয়ে দেবো, যদি সিটটা আমাদেরকে দেন আমরা হেভি লিডে জিতে দেখিয়ে দেবো। কিন্তু তারা ছাড়লো না। এবার হচ্ছে কথা, কেন জোট হলো না? প্রথম কংগ্রেস বেরিয়ে গেল, তারপরে সিপিএম। আমরা 14 থেকে শুরু করেছিলাম। আমরা বলেছিলাম প্রথমে আমরা যদি একা লড়াই করি, কারণ শুনতে খারাপ লাগছে নাকি, না শোনা দরকার? শোনা দরকার, শোনা দরকার আছে আপনাদের। আপনাদের পাড়াতে পাড়াতে এসে ভুল বোঝাতে পারে। আপনাদের বলে রাখি, আপনারা একটু কান খাড়া করে শুনুন। প্রথম আমরা বলেছিলাম যদি আমরা একা লড়াই করি তাহলে আমরা 22টার ওপরে সিটে প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখি। কিন্তু জোর যেহেতু হচ্ছে, আমরা 22টা ধরে বসে থাকতে পারি না। জোট ধর্ম পালন করার জন্য আমরা বলেছিলাম 14টা আমরা নেব, 14টা কংগ্রেস নিক, 14টা বামপন্থী নিক, তাহলে 3 14 42। হিসাবটা ভুল ছিল ভাই। কিন্তু তারপরেও জোটের স্বার্থে 14 থেকে 12তে নামলাম, 12 থেকে 11, 11 থেকে 10, 10 থেকে 9, 9 থেকে 8, 8 থেকে 7, 7 অবধি নেমে গেলাম। এরা যেন ভিক্ষা দেবে, যেন মোহাম্মদ সেলিম সাহেবরা এখনো ক্ষমতায় আছে এমন ভাব দেখাচ্ছে বিমান বাবুদের, সরি আলিমুদ্দিন স্ট্রিট, যেন ওনারা এখনো ক্ষমতায় আছে। এলে ভিক্ষা দিচ্ছি, 2টো সিট তোমরা রাখো। যখন 2টো নেবো না বলছি, নাও 3টে রাখো, হবে না 4টে রাখো। তারপর আমি ধন্যবাদ জানাবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারকে, ওনার মধ্যস্থতায় আর একটা বেড়েছিল 5টা। তাও কি আমি যদি ডায়মন্ড হারবারে দাঁড়াই তাহলে 5টা দেবে। এবার প্রশ্ন, আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো না আমি হরিয়ানাতে দাঁড়াবো, আলিমুদ্দিন স্ট্রিট ঠিক করে দেবে না আমাদের এই আমার রাজ্য নেতৃত্ব ঠিক করবে? আপনারা বলুন, কে ঠিক করবে? আলিমুদ্দিন স্ট্রিট ঠিক করে দেবে আমি কোথায় দাঁড়াবো না দাঁড়াবো? আমাদের পার্টির গণতন্ত্র আছে তো, আমাদের পার্টির গণতন্ত্র আছে তো। স্বাভাবিকভাবে সিপিএমের রাজ্য সম্পাদকরা সেই অর্থে এমপি ইলেকশনে দাঁড়ায় না, কিন্তু মোহাম্মদ সেলিমকে দাঁড় করিয়েছে কেন? পার্টি চেয়েছে বলে। মোহাম্মদ সেলিমকে প্রশ্ন করছে যে আপনি মুর্শিদাবাদে গেছেন কেন? পার্টি পাঠিয়েছে বলে গিয়েছে। উনি আপনার ঝাড়গ্রামে দাঁড়ায়নি কেন? পার্টি দাঁড় করায়নি বলে। এটাই তো নাকি? তো জ্যোতি বসু তো প্রধানমন্ত্রী হতো, আমরা বাঙালি প্রধানমন্ত্রী পেতাম। হ্যাঁ, আজকে বাঙালি প্রধানমন্ত্রী হলে বাংলা দিল্লির দরবারে আরও মাথা তুলে থাকতো। কিন্তু কেন হয়নি? পার্টি চায়নি বলে। এটা তো পার্টির গণতন্ত্র, ইন্টারনাল ডেমোক্রেসি। তো কথা হচ্ছে আমাদেরকে ওই 5 অবধি বলুন ভাই, আমরা নাপতে নাপতে 7-এ নেমেছি, ওরা 5-এ কেন আর 2টো দিতে পারলো না? ওরা বারবার কি বলছে, বিজেপি
ভোটকে কাটাকাটি না হয়। আমরাও বলছি বিজেপির ভোটকে কাটাকাটি না হয়, তৃণমূলও বলছে বিজেপির ভোটকে কাটাকাটি না হয়। তাহলে ও সিপিএমের কথা যদি আমরা শুনি, তাহলে 2019 সালে যদি আমি তথ্য দেখি, 18টা যে সিট বিজেপি পেয়েছিল, কংগ্রেস আর সিপিএম মিলে, লেফট ফ্রন্ট মিলে কত ভোট কেটেছিল জানেন? প্রায় 10-এর অধিক সিট এরকম আছে যারা এই ভোট কাটাকাটিতে বিজেপি চলে এসেছে। তাহলে 2019-এর কথা ভেবে সবাইকে, কংগ্রেস, আইএসএফ, সিপিএম সবাই তুলে দিয়ে চলো সবাই মিলে বলি তৃণমূলকে জিতায়, বিজেপিকে আটকায়। এদের কথা অনুযায়ী বিজেপিকে আটকাতে হবে। ও শুধু বিজেপিকে আটকানোর দায়িত্ব চাচারা নেবে না, বিজেপিকে আটকানোর দায়িত্ব দলিতরা নেবে না, বিজেপিকে আটকানোর দায়িত্ব আদিবাসীরা নেবে না, আর ওনারা মজা মারবে, অর্থাৎ ক্ষমতায় থাকবে। আমাদের কথা বিজেপিকে আটকানোর দায়িত্ব সকলে মিলে নেব। ওই বিজেপিকে আটকাবার নাম করে তুমি আমাকে 5টা দিয়ে চুপ করে বসিয়ে রাখবে, ও হতে দেওয়া যায় না। আমরা শেষ অবধি বলেছিলাম যে আমরা আলোচনা চলছে, শেষ হয়নি আলোচনা, ফাইনাল হয়নি, তার মধ্যে থেকে দেখি হঠাৎ আলিমুদ্দিন স্ট্রিট থেকে এতটা জায়গায় প্রার্থীর নাম সহ ঘোষণা করে দিল। যদি জোট করার ইচ্ছে থাকতো আলোচনা করতো, ফাইনাল আলোচনার পরে তো নামটা ঘোষণা করতে পারতো। ঠিক 2021-এ ওদের ইচ্ছে ছিল, ওই জন্য ফাইনাল আলোচনার পরে নামটা ঘোষণা করেছিল। কিন্তু এখানে বামপন্থী বন্ধুদের অনেকের ইচ্ছা নাই বলে তারা আলোচনা না করেই নামটা ঘোষণা করে দিল। মানে এটা কি? তারপর আপনাদের বলছি, মোহাম্মদ সেলিম সাহেব অনেক হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে, বলছি ওনাকে দেখাতে বলুক, ওনাকে হোয়াটসঅ্যাপের যে কনভারসেশন জনমানুষ আনতে বলুক। আপনাদের বলে রাখি, আমার পার্টির লোকও জানে না, এই আজকে আপনাদের ডিসক্লোজ করছি, আমি আলিমুদ্দিনের কোনো বড় নেতার সাথে চুপি চুপি গিয়ে, আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম চুপি চুপি গিয়ে, আমি পার্টিকে বলিনি, আজকে বলছি, গতকালকেই মোহাম্মদ সেলিম সাহেবের ওই অসত্য কথার জবাব দেওয়ার জন্য বলছি, পার্টির বড় নেতার সাথে চুপি চুপি গিয়ে বসেছিলাম, মানে হাতে পায়ে ধরার মতো করেছি আমি, যে এই জন্যই যে ভাই স্যার, যে এখনও বুঝুন যে আমরা যদি একসাথে লড়াই করি, বিজেপি তৃণমূলকে সহজেই কোণঠাসা করে দেবো, বাংলা থেকে বিজেপি তৃণমূল মুক্ত করে দেবো আমরা। যে আপনি সিপিএম সন্ধ্যার পরে তৃণমূল, সকালে সিপিএম সন্ধ্যার পরে বিজেপি, সকালে সিপিএম সন্ধ্যার পরে আরএসএস করলে জোট কি করে হবে আইএসএফের সাথে? বুঝতে পারছেন না? সিপিএম চায় না, আলিমুদ্দিন স্ট্রিট চায় না আইএসএফের প্রতিনিধি পার্লামেন্টে চাক। কারণ ওরা কি দেখলো 2021 নির্বাচনে এত ভরাডুবি হওয়ার পরেও একটা আইএসএফ পার্লামেন্ট আইনসভার মধ্যে চলে গিয়েছে। ও মলি সাহেব পাড়া মানুষ ছিল, মাথায় টুপি মুখে দাঁড়ি, ভেবেছিলাম ও এক কোণে বসে থাকবে, সই করবে, আর ওর মাইনেটা 1,20,000 তুলে ঘরে নিয়ে চলে আসবে, মানুষের জন্য কথা বলবে না। এই তো তার উল্টো হয়ে যাচ্ছে। কার কথা আমি বলিনি পার্লামেন্টে, শুধু তৃতীয় লিঙ্গের দাবির, তৃতীয় লিঙ্গির হয়ে যে দাবিগুলো আছে সেইগুলো আমি এখনো তুলিনি, আগামী দিনে তুলব। এমন কোনো মানুষ নাই বলতে পারবে না তার কথা আমি বলিনি। বাসের ড্রাইভার থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে, কার কথা আমি বলিনি। হিন্দু, দলিত, আদিবাসী, মুসলমান সবার কথা আমি এই 2.5-3 বছরে বলে দিয়েছি। এইটাতেই ভয় পাচ্ছে, যদি এই রকম পার্লামেন্টে জোট করলে যদি পার্লামেন্টে চলে যায় আইএসএফ, তাহলে আইএসএফকে আটকাতে পারা যাবে না, পিছনের আইএসএফ হবে না। সেই জন্যই আইএসএফকে জোট থেকে নিল না, ওরা আলাদা করে করলো। বন্ধুগণ, আপনারা যখন বলছেন আমি আপনাদেরকে বলি, সর্বপ্রথম বলছি, জোট তো সর্বপ্রথম ভেঙেছে কংগ্রেস। কালকে মোহাম্মদ সেলিম সাহেব ভাঙড়ে গিয়ে ভাঙড়ের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, তবে ভাঙড়ের মানুষ আর ভুল বুঝবে না মোহাম্মদ সেলিম সাহেবদের কথাতে। যাদবপুরের মানুষকে মিসগাইড করার চেষ্টা করছে। মোহাম্মদ সেলিম সাহেবকে প্রশ্ন করবেন আপনারা, যে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী আইএসএফে এত অ্যালার্জি কেন? কেন আইএসএফকে জোটে থাকলে জোটে থাকবে না বলেছিল? আমরা যখন সিট নিয়ে আলোচনা করেছি, আপনাদের বলে রাখি, সর্বপ্রথম বিমানবাবুর কাছে আমি গিয়েছিলাম আলিমুদ্দিন স্ট্রিটে। আমি আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছিলাম, মিডিয়া ডেকে কেন যায়নি? আমার একটু সন্দেহ ছিল 2021 নির্বাচনের সময় আমাদের সিট, জেতা সিট ছিল আপনার দেগঙ্গা, সেখানে ভাগে আমাদের পড়েছিল, সিটটা আমাদের ছিল, কিন্তু ওখানে আবার সিংহ চিহ্নকে বকলমে বামপন্থীরা দাঁড়িয়ে মানুষের মধ্যে ভুল ইনফরমেশন দিয়ে ওই সিটটা তৃণমূলের হাতে তুলে দিয়েছিল। আমরা সেখানে প্রায় 70,000 ভোট পেয়েছিলাম, আর ওখানে খাম চিহ্ন 70,000 ভোট পেয়েছিল, আর আমাদের বিপরীতে সিংহ চিহ্নকে দাঁড়িয়েছিল ওই 2700 মতো ভোট পেয়েছিল।
বুঝতে পেরেছেন? তো আমার একটু সন্দেহ হয়েছিল, আমি ক্যামেরা ডেকে কিন্তু যাইনি ওই সময়, আমি চুপি চুপি গিয়েছিলাম বিমানবাবুর সাথে। সর্বপ্রথম কথা আমি শুরু করেছিলাম বিমানবাবুর সাথে কথা বলার পরে আমরা একাধিকবার আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছি। আমরা কিন্তু একবারের জন্য আমাদের রাজ্য অফিসে ডাকিনি। আমাদেরকে যতবার আলোচনার কথা হবে ততবারই আমরা আলিমুদ্দিন স্ট্রিটে ছুটে গিয়েছি, কারণ আমরা চেয়েছিলাম পশ্চিম বাংলায় 42টা সিটে তৃণমূল আর বিজেপিকে কোণঠাসা করতে হবে। আপনারা বলুন, আজকে যদি এই বামপন্থীরা, আজকে যদি কংগ্রেসরা আইএসএফকে সাথে নিয়ে জোট করতো, তাহলে বিজেপির কথা বলার জায়গা বাংলায় থাকতো না, তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যেত, বিজেপি নিশ্চিহ্ন হয়ে যেত। কিন্তু এরা চায় না পশ্চিম বাংলা থেকে বিজেপি তৃণমূল নিশ্চিহ্ন হোক, কারণ এমন কিছু বামপন্থীদের মধ্যে, এমন কিছু সিপিএম এর মধ্যে, এমন কিছু কংগ্রেসের মধ্যে নেতা ঢুকে গিয়েছে, সকালে তারা কংগ্রেস, সকালে তারা সিপিএম, সকালে তারা বামপন্থী, সন্ধ্যার পরে তারা আরএসএস, বিজেপি, তৃণমূল হয়ে যাচ্ছে না। এরকম খোঁজ নিয়ে দেখুন তো। ভাঙড়ের কথা বলছি, ভাঙড়ে ভোট ঘোষণা হওয়ার পর থেকে আমাদের ওপরে আক্রমণ চলছে চলছে চলছে। গত রাত্রেও আমাদের বাড়ি ভাঙচুর হয়েছে, সেখানে তো সিপিএমও প্রার্থী দিয়েছে। আমি বলছি না ওদের উপরে আক্রমণ কেন করুনি, ওদের উপরে করো, আমি এটা বলছি না, কিন্তু সাদা মনে কাদা নাই আপনাদের। একটা প্রশ্ন তো আমি ছুটতেই পারি, কই কটা সিপিএমের লোকের উপরে আক্রমণ হয়েছে? আমি করেনি বলে বলছি না করুক, কারো উপরে আমি আক্রমণ চাই না, কিন্তু হিসাব তো আমাকে ওইটাই দেখাচ্ছে। কটা বিজেপি ভাঙড়ের যারা বিজেপি করে, কজনকে পুলিশ তুলে গিয়ে মিথ্যা কেস দিয়েছে? যা হচ্ছে সব আইএসএফের হচ্ছে কেন? কারণ আইএসএফ হিন্দু মুসলমান দলিত আদিবাসী নির্বিশেষে মানুষের কথা বলে। আইএসএফের ছায়া তলে শুধুমাত্র মুসলমান নয়, দলিত আদিবাসীরা ছুটে আসছে, আইএসএফকে গ্রহণ করছে। বিধানসভার মধ্যে এই সংযুক্ত মোর্চা তথা আইএসএফের একই বিধায়ক, আমার দলিত মায়ের ছেলেটার চাকরি চুরি গেল কেন, আমার আদিবাসী মায়ের ছেলেটার চাকরি চুরি গেল কেন, আমার মুসলিম মায়ের ছেলেটার চাকরি চুরি গেল কেন, একইভাবে চিৎকার করছি। শুধু মুসলমানদের হয়ে বলছি না তো, বা শুধু দলিত আদিবাসীর হয়ে বলছি না তো, যার চাকরি চুরি গেছে হিন্দু মায়ের ছেলেটার হয়ে কথা বলছি। সমস্ত শ্রেণীর মানুষ আইএসএফের ছায়াতলে আসছে, অনেকের ঈর্ষা হচ্ছে। সেই জন্য তারা কি করলো, সর্বপ্রথম কংগ্রেস আমাদের জোট থেকে আমাদেরকে নিল না। আমরা আলোচনা শুরু করলাম তাহলে কার সাথে? মোহাম্মদ সেলিম সাহেবদের সাথে।